প্রথমেই একটি অত্যন্ত দরকারি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবার জন্য এটা উত্তর পরিবেশিত এখন সারা পৃথিবীতে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে এই বিষয়টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই আফ্রিকা থেকে নজরুলকে তিনি দেখছেন এবং অনেককাল আগেই যে নজরুল এই বিষয়গুলো উপস্থাপনা করেছেন তার লেখার মাধ্যমে সেটা তিনি তুলে ধরেছেন। সেই জন্য আমি তার লেখাটা খুব সুলিখিত এবং এই লেখাটাতে পল্লবগ্রাহিতা নাই, যা বলা দরকার তাই আছে, মেদিন এবং অনেক দূর থেকে তিনি এসেছেন আমাদের তাকে সাড়া দিয়ে। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলা বিহারের পক্ষ থেকে এবং চট্টগ্রাম বিশ্বের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার পরে পদে সভাপতি বক্তব্য রাখবেন। আমি তার প্রবন্ধ যা বলেছি আপনারা অবশ্যই সেটা বুঝেছেন, কিন্তু আমি সেই প্রসঙ্গে অল্প আমার নিজের কিছু অনুভূতির কথা আমি বলি। প্রথমে আমি শুরু করছি একজন ব্যক্তি, তার বইটা বেরিয়েছিল 84 সালে, কিন্তু তিনি 60 দশকের খুব বিখ্যাত ব্যক্তি। আপনারা জানেন যুগোস্লাভিয়া ছিল তখন, যুগোস্লাভিয়ার মাস্টার টিটোর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তার নাম হচ্ছে মিলোভান ভিলাস। দীর্ঘদিন তাকে জেলখানায় থাকতে হয়েছে। তার একটা বই আছে অফ প্রিজন্স এন্ড আইডিয়াস, সেখানে খুব সুন্দর একটা কথা বলেছেন। আমি নজরুলের সঙ্গে সেটা বোঝাবার জন্য আমি ওই কথাটা একটু শুনি। তিনি বলছেন, খুব সুন্দর অসাধারণ একটি কথা বলছেন, I was free 3 times in my life, twice in prison, once in war. তিনি 3 বার স্বাধীন ছিলেন, 2 বার জেলখানায় এবং 1 বার যুদ্ধে। অদ্ভুত লাগে কথাটা শুনতে আসলে, কিন্তু কেন তিনি পরে বলছেন তার ওই বইটা একটা জায়গায়, yet I came closest to absolute freedom at these moments because it was precisely in such circumstances that I was able to hold to my belief most profoundly and unswervingly. মানে তিনি ওই সময়গুলোতেই তার ভিতরে যে আত্মোন্মোচন হয়েছে সবচেয়ে বেশি হয়েছিল ওই সময়টা। এটা বলার একটাই কারণ, মাত্র 22 বছর বয়সে, 23 বছর বয়সে নজরুল জেল থাকতে শুরু করেন। তার জীবনের শুরুটাই হয়েছে আসলে জেলখানা দিয়ে, এবং বলা যায় তার যে বইটা তার মধ্যে জবানবন্দি শুনছিল সেটা কথা বলেছেন এবং তার লেখা আছে। তিনি তখন প্রেসিডেন্সি জেলে থাকা অবস্থায় তিনি লিখছেন, মানে তার এই যে বন্দিত্বের ভেতর দিয়ে তিনি যে উত্তর উপনিষদ যুগে যাচ্ছেন, সেটা যে ক্রমবিকশিত নয়, সেটা দিয়েই তার জীবনটা শুরু হচ্ছে। সেটা এই প্রেসিডেন্সি জেলে বসে তিনি যে লিখছেন, কয়েকটা লাইন আমি বলছি। এক ক্রন্দন কি একা আমার, তিনি বলছেন প্রেসিডেন্সি জেল থেকে, না এ আমার কণ্ঠে ওই উপকৃত নিখিল নীরব ক্রন্দশীল সম্মিলিত স্বরপ্রকাশ। এই কথাটা বলেছেন তিনি। আবার তিনি বলছেন, আমাকে তোমরা জেলে রাখতে পারো, আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু লাস্ট যে কথাটা বলছেন যে লাইনের রেকর্ডে, আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে। এই আত্মবিশ্বাস তার এই রাখতে ছিল। আমরা বঙ্গবন্ধুকে যদি কানেক্ট করি, তার অসমাপ্ত কর্তব্য অবশ্যই সমাপ্ত হয়েছে। এখানে আমি আরেকটা কথা বলি যে উত্তর উপনিষদটা কিন্তু বর্তমানে এমন নয় যে ইউরোপে কেবল উত্তর উপনিবেশিকতা করেছে, বা টনি মরিসনের একটা কথা খুব সুন্দর আপনারা শুনতে পারেন। টনি মরিসন সে পেয়েছিলেন দ্য ফার্স্ট ব্ল্যাক আমেরিকান লেডি টু গেট দ্য নোবেল প্রাইজ। তিনি বলছেন যে সব লেখাই হচ্ছে আসলে রাজনৈতিক। সেই অর্থে আমরা যে নজরুলকে দেখি, টনি মরিসনের যে পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ থেকে, তিনিও 1983 সালে এই বইটা ছিল, সেই বইতে তিনি একটা প্রবন্ধ ছিল, তিনি বলছেন রুটেডনেস, তার লেখাটার নাম। সেখানে তিনি বলছেন যে ইট সিমস টু মি দ্যাট দ্য বেস্ট আর্ট ইজ পলিটিক্যাল। তিনি বলছেন সবচেয়ে ভালো যে শিল্প সেটা আসলে রাজনীতি, and you ought to be able to make it unquestionably political and irrevocably beautiful at the same time. অর্থাৎ যেটা সবচেয়ে সুন্দর শিল্প সম্মত লেখা, সেটাকে রাজনৈতিক হতেই হবে এবং অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক হবে এবং এটা অত্যন্ত সুন্দর হবে। এই কথাটা আমরা যদি নজরুল একটা প্রবন্ধ পড়ি, সেই প্রবন্ধটা আপনারা সকলেই পড়েছেন আমি আশা করি, আমার সুন্দর বলে একটা প্রবন্ধ। টনি মরিসন যে কথা বলছেন 1984 সালে, নজরুল সেই কথা বলেছেন তার চেয়ে অনেক আগে। এবং যুগোস্লাভিয়ার এই যে ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন মিলোভান ভিলাসের যে কথাগুলো তিনি বলছেন, তার অনেকটা আগে নজরুল সেই কথাগুলোই বলেছেন তার যে রাজনৈতিক জবানবন্দির মধ্যে। এই কথাগুলো যদি আমরা চিন্তা করি, তখনই আমরা বুঝতে পারি যে নজরুলকে এখন কিন্তু বিচার করা হচ্ছে সারা ওয়ার্ল্ডে।
আমরা যদি জার্মানিতে যান, শিকাগোতে যান, নজরুলকে নিয়ে কিন্তু কিছুদিন আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ে আসেনি, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দুজন মার্কিন বংশীয় ছিলেন, সৌমিত্র জানেন, একজন ভদ্রমহিলা এবং একজন ভদ্রলোক এসেছিলেন। তাদের বিষয় কাজী নজরুল ইসলামের প্রবন্ধ নিয়ে তারা কাজ করছেন। তারা দেখছেন যে আমরা হয়তো ইংরেজির মাধ্যমে জানি বলেই আমরা মনে করছি এই কাজগুলো এখানে প্রথম হচ্ছে, অথচ আমরা যদি বাঙালির খবর নেই, আমরা দেখতে পাই যে কাজী নজরুল ইসলাম এতটা লাগে প্রায় একই ধরনের সিচুয়েশনে একজন আত্মোন্মোচন বা একজন প্রতিরোধকারী কি ভূমিকা রাখতে পারে সেটা কিন্তু নজরুল বলেছেন। আমি আরেকটু পরে আরেকটা কথা বলবো, যেটা নজরুলই প্রথম বলেছেন। যেমন আপনারা জানেন যে যেটাকে আমরা উত্তর উপনিষদে বলছি, যেমন আপনারা এনগুগির কথা বলতে পারেন। এনগুগির একটা অসাধারণ কথা আমি বলি, সেটা হচ্ছে কি জানেন, এনগুগি জেলখানায় থাকতে হয়েছিল 1981 সালে। কেনিয়ার ন্যাশনাল আত্মসংগ্রামের তিনি ছিলেন বলে তাকে জেলে থাকতে হয়েছে। কিন্তু তার একটা বিখ্যাত বই আছে এবং তিনি প্রতিবারই, আপনারা জানেন যে নোবেল পুরস্কার জন্য মনোনয়ন কিন্তু পান না, আফ্রিকান রাইটার। তার বইটার নাম হচ্ছে ডিটেইনড এ রাইটার্স প্রিজন লাইফ, একজন লেখকের। নজরুল প্রসঙ্গে লেখক আরো প্রাসঙ্গিক। তিনি বলছেন যে প্রিজন কেন, প্রিজন লেখককে কি করে। আমরা যে নজরুল, অনেকেই মনে করেন যে নজরুলের জীবনে যে বিপর্যয়, তার যে অসুস্থতা, এটার জন্য জেলখানা অনেক সমস্যা। এটা নিয়ে এখন আরো গবেষণা হচ্ছে। মানে জেলে অনেকে মনে করেন যে জেলখানা তাকে স্লো পয়জনিং করা হতো, তার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হতো। কিন্তু এনগুগি সুন্দর বলছেন কেন জেলখানা। তিনি বলছেন যে প্রিজন সিস্টেম ইজ এ repressive weapon cannot in the hands of ruling minority determined to ensure maximum security for its class dictatorship over the rest of the population. যখনই তারা নজরুলকে এই যে বললেন তার ছটা বই বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ এই যে সিস্টেমটা যারা ডিক্টেটর ছিলেন, যারা উপনিবেশ সৃষ্টি করেছেন, তারা মনে করেছেন একজন ব্যক্তিও যদি রিস্কি মনে হয় রাষ্ট্রের কাছে, তারা তাকে জেলখানায় ঢুকে ফেলবে, কারণ এই হচ্ছে একটা সিস্টেম। এবং এই সিস্টেমের মধ্যে কি করবে, এই সিস্টেমের মধ্যে তাকে স্লোলি, সে যাতে প্রতিবাদ করতে না পারে, সেই শক্তিটাকে তাকে নিয়ে আসবে, এইটা তারা বলার চেষ্টা করছে। আচ্ছা, এবং যেটা উত্তর ঔপনিবেশিক দৃষ্টি, সেটা খুব মজার। কেন আজকে সৌমিত্র শেখর এই প্রবন্ধটা লিখলেন, কেন লিখলেন? নিশ্চয়ই এই উত্তর ঔপনিবেশিকতা আমাদের প্রয়োজন আছে, কারণ আমরা এখনো কলোনাইজড হয়ে আছি নানানভাবে। আমাদের ভিতরে কলোনিয়াল হ্যাংওভার এখনো কিন্তু আছে। যেমন দেখবেন একটা জায়গায় বলছে যে উত্তর পশ্চিমের প্রসঙ্গে, আপনারা জানেন যে আফ্রিকাতে যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস হয় 1965 সালে, আপনারা জানেন যে ফ্রান্স ফ্যানন বলেছিলেন দি রেজেন্ট অফ দ্য আর্থের মধ্যে 1965 সালে ফার্স্ট আফ্রো এশিয়ান কংগ্রেসের মধ্যে যে বলেছিলেন যে আমি যদি আফ্রিকান হই, আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন, আমাকে আফ্রিকান সেন্সিবিলিটিটা প্রকাশ করতে হবে। এটা তিনি বলেছিলেন 62 সালে। 96 সালে সেই কথাটা বলেছেন টনি মরিসন। এখন উত্তর ঔপনিবেশিকতার কিন্তু অনেকগুলো রূপ আছে, সেটা কি দেখেন। এটা নিয়ে অনেকগুলো মজার মজার কথা আছে। আমি একটা ছোট উদাহরণ দিই। 2003 সালের 17 ডিসেম্বর শুক্রবার ছিল, নিউ ইয়র্ক টাইমসে একটা ছোট্ট নিউজ ওঠে। সেই নিউজটা হচ্ছে বলিভিয়ার লা পাজের মধ্যে ভয়ঙ্কর একটা মিলিটারি প্রতিরোধ হয় এবং অনেক শ্রমিক মারা যায়। শ্রমিকদের দাবি কি ছিল? বলিভিয়ার গ্যাস কোনোভাবেই বলিভিয়ার বাইরে যেতে পারে। সেটা হচ্ছে প্রথম, আমরা জানি 2003 সালে। এবং তখন নিউ ইয়র্কের সেই সংবাদ ছাপা হয়, সেখানে তারা বলছে যে, আমি বাংলায় সেটা বোঝাচ্ছি, সেই ভদ্রমহিলার নাম, তিনি একটা শ্রমিক নেতা, শ্রমিক নেত্রী, তখন তিনি বেকার। তিনি আসলে উত্তর ঔপনিবেশিকতাকে দেখছেন গ্লোবালাইজেশনের দৃষ্টি। তিনি বলছেন যে গ্লোবালাইজেশন আসলে কি জানেন? গ্লোবালাইজেশন হচ্ছে ইজ জাস্ট অ্যানাদার নেম অফ সাবমিশন অ্যান্ড ডমিনেশন। হচ্ছে গ্লোবালাইজেশন হচ্ছে আমাদেরকে টু লেট আস সাবমিট টু দ্য ফার্স্ট ওয়ার্ল্ড, সাবমিট টু ক্যাপিটালিজম। এবং সেখানে বলছে ওই ভদ্রমহিলা, তার নাম হচ্ছে নিকানোর আপাজা, বলিভিয়ান ভদ্রমহিলা। তিনি বলছেন, এটা কেন বলছি, নজরুল তার আগে কি বলেছেন সেটা খুব মজার, তার কথা খুব গুরুত্বপূর্ণ। সেই শ্রমিক বলছেন যে আমাদের আরো 500 বছর অন্তত চিন্তা করতে হবে, কারণ আমরা 500 বছর এই গ্যাস ফিল্ডের কাছাকাছি বসবাস করবো। তখন হয়তো গ্যাস থাকবে না, গ্যাস তুলে নিয়ে যাওয়া হবে, কিন্তু আমরা তো থাকবে কেন। এখন আমাদের এই 500 বছর কথা ভাবতে হবে এই মাটিতে। যদি সেটা ভাবতে হয়, প্লিজ আমাদেরকে আমাদের সরকারটা গঠন করতে দিন,
আমরা কিভাবে 500 বছর বাঁচবো পুরো ব্যাপারটাই আমাদের ছেড়ে দিন। এই কথাটা নজরুল বলেছিলেন কত সালে জানেন? এই 2003-এর প্রায় 85 বছর আগে স্বরাজ বলে একটা কথা নজরুল বলেছিলেন যে এই স্বরাজ হবে আমাদের নিজেদের, ব্রিটিশদের নিয়ম কানুন আমাদের হবে না। আমাদের স্বরাজের ভিতরে কিভাবে আমরা চলবো আমাদের মতো করে সেটা আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, আমরাই আমাদের সমাজের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করবো। তো কাজে এখানে কিছু হেজিমনির ব্যাপার আছে। আসলে আমরা যেটাকে বলছি উত্তর উপনিবেশে তার ভিতরে কিন্তু গ্লোবালাইজেশনের ব্যাপারটা আছে, এবং ওই যে বলা হচ্ছে যে ইটস জাস্ট অ্যানাদার নেম অফ সাবমিশন এন্ড কি বলে ডমিনেশন সেটা। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে যে অনেকেই মনে করে যে উত্তর উপনিষদ কেবল ইউরোপ, ব্রিটেন এই সমস্ত জায়গা, কিন্তু বর্তমানে যারা উত্তর উপনিষদটা নিয়ে ভাবছে তারা মনে করছে যে এখানে একটা আফ্রিকা আছে যেটা আমেরিকান আফ্রিকা। তারা বলছে যে আপনি হার্ভার্ডে পিএইচডি করতে যাবেন, বিষয় কি ব্ল্যাক লিটারেচার। বলছে হার্ভার্ডে আমি ব্ল্যাক লিটারেচার দিয়ে পিএইচডি করতে যাব কেন? আফ্রিকাতে আমি ব্ল্যাক লিটারেচার করতে পারবো না, আমাকে আমেরিকায় যেতে হবে। বলছে এই আফ্রিকাটা হচ্ছে আমেরিকান আফ্রিকা, এই আফ্রিকা আমাদের নয়, কিন্তু এটা হচ্ছে আমেরিকা যে আফ্রিকাটা ইয়ে তৈরি করেছে। অর্থাৎ এটা কিন্তু তারাই আবার একটা কলোনিয়াল মাইন্ডসেট করে, যেমন এখানে সুন্দর কথাটা বলেছেন, ইট ইজ মিনিংলেস টু তিনি বলছেন যে টু ডিফাইন আওয়ার ওয়ার্ল্ড ইন রিলেশন টু দ্য ডাইনামিক্স অফ ইউরোপিয়ান কলোনাইজেশন রিকগনিশন। আমরা ইউরোপিয়ান কলোনাইজেশন নিয়ে কিন্তু আমরা বেশি ভাবি। আমেরিকা আসলে কলোনাইজ ছিল, কিন্তু আমেরিকা এখন কিন্তু কলোনাইজ করছে আমরা কিভাবে? তারা বলছেন যে কলোনি এখন কেবলমাত্র সম্পদ লুণ্ঠন বা জিনিসপত্র নিয়ে যাওয়ার মধ্যে নেই। তারা যে জায়গায় কলোনিগুলো ছিল সেই জায়গাকে রিকনস্ট্রাক্ট করে দিয়ে গেছে, তাদের কালচারকে, তাদের মাইন্ডসেটকে। এবং এইটাতে থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে কিন্তু আমরা সেই কলোনির মধ্যেই পড়তে কলোনির হ্যাংওভার কিন্তু চলতে থাকে। তো নজরুল কেন প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক এই কারণে যে নজরুল কিন্তু অনেক কাল আগে যে কথাগুলো আমরা বলছি যে বৌদ্ধ পরিষ্কারতার বিরুদ্ধে, সেই কথাগুলো নজরুল কতকাল আগে বলে, এবং তার এই যে স্বল্পকালীন জীবনের মধ্যে তার সমস্ত কবিতার মধ্যে এবং তার নানা রকম যে প্রবন্ধ, আমরা তার অভিবাসনগুলো যদি পড়ি, সঙ্গীত সাগর অন্যান্য ইয়েতে ব্যবহার করেছেন সেগুলো আমি পড়েছি, যদি আমরা দেখি তাহলে এই উত্তর উপনিষদটা কিন্তু আসলে কি জানেন, আসলে হচ্ছে আমাদের যেটা আমাদের শেখ সাদিব বলছেন, আমাদের সেলফ আইডেন্টিটিকে আমরা এস্টাবলিশ করতে পারবো। 1825 সালে আপনারা জানেন টমাস ব্যাবিংটন ম্যাকলে 1825 সালে বলেছিলেন ভারতের কি আছে, আমাদের শেক্সপিয়ার যদি এক পাল্লা রাখি, আমাদের শেক্সপিয়ার পাল্লাটা নিচে পড়ে থাকবে, ভারতবর্ষের সম্পদ উপরে উঠবে। এবং সেটা বলছিলেন, যেটা তার বিখ্যাত ম্যাকলে স্পিরিট তিনি বলেছিলেন যে ইন ইন্ডিয়া উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ক্লাস হুইচ উইল বি নেটিভ ইন ফ্লেশ এন্ড ব্লাড বাট ব্রিটিশ ইন মাইন্ড। এটা জার্মানিতে যখন পিএইচডি হয়, বিষয় হচ্ছে হাসান রাজা লালন। এখন হচ্ছে কেন, এখন হচ্ছে এতকাল আগে কেন হয়নি? কারণ তারা একটা ভাষা তৈরি করে রেখেছে যে ভারতবর্ষ এরা কি ছিল, এরা ছিল হিডনিস্ট, এরা ছিল কি বলে, যেটা আমি শরীরকে ধন্যবাদ জানিয়ে কথাটা সুন্দরভাবে শুরু করে তার নিশ্চয়তা আমরা পেয়েছি যে তাদের যে জ্ঞান, তাদের জ্ঞান নাই না আমাদের সভ্য হতাম না, এই ব্যাপারে একটা ধারণা ছিল। এই ধারণার মধ্যে প্রথমে প্রচন্ড আঘাত করেছে কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে। এই যে ধারণাটা যে বাইরের জ্ঞান কাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানো, নজরুল কিন্তু সেটা দিয়ে শুরু করেছে। আজকে আমরা সেই জায়গাটা থেকে চলে এসেছি। জার্মানিতে আমরা যখন লালন নিয়ে হাসিন নিয়ে পিএইচডি হয়, তখন এতটা আমরা চিন্তা করে পাইনি যে জার্মানিতে পিএইচডি করছে বাংলাদেশের হাসন লালন নিয়ে, তাহলে এটা এতদিন পরে কেন? এদের লেখা লিখে দিয়েছে তারা তো বহুকাল আগে, এতদিন পরে কেন হচ্ছে? পরে হচ্ছে এই সমস্ত কারণে যে উপনিবেশ আমাদের বুঝতে দেয়। তারা ওই যে আমাদের কালচারাল রিকনস্ট্রাকশন করেছেন, সম্পদ এখন তারা লুণ্ঠন করে নিয়ে গেছে, কিন্তু এখন তারা যদি আমাদের মাইন্ডসেটটাকে যদি রিকনস্ট্রাক্ট করে রাখতে পারে, আমরাও চিন্তা করবো যে আমরা তাদের কাছে বিকৃতই হতো। নজরুল সেই জায়গাটায় আঘাত করেছেন, সে কারণে তারা বারবার নজরুলকে কিন্তু বাধা দিয়েছে। তো আমি মনে করি যে একটি যেটাকে আমরা মনে করি যে যেটাকে নিউ ডেমোক্রেট বলেছে নজরুলকে, আমরা যদি আমাদের এই শোষণমুক্ত সমাজে যদি আমরা আমাদের নিজেদের নিয়ম কানুন নিজেরা প্রতিষ্ঠিত করতে পারি, নিজেদের সংস্কৃতিকে নিজেদের চলার শক্তি হিসেবে আমরা যদি দাঁড় করাতে পারি, তাহলে সেই জায়গায় অবশ্যই আমরা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইগুলোই হবে আমাদের মূল্য। এবং আমাদের ধন্যবাদ আমাদের বন্ধুকারকে তিনি ফোকাল পয়েন্টে তিনি ব্যাপারটাকে এনেছেন। আমি এই অনুষ্ঠানটার আয়োজন করার জন্য নজরুল গবেষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এবং তাদের কথা অবশ্যই করা দরকার, দীর্ঘক্ষণ আপনারা এরকম একটি রস প্রায় বলা যায়
কোনো সংস্কৃতি গান নাই, শুন নাই, আপনারা তাও কিন্তু অসীম ধৈর্য সহকারে শুনছেন আমাদেরকে। সেজন্য আপনাদের কাছে জানাই আমাদের কৃতজ্ঞতা।